আজকের সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা বিধানসভার মাননীয় সদস্য শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। মূলত তিনি সম্বোধন শুরু করবেন, তার পরবর্তী সময় আপনাদের প্রশ্নোত্তর নেওয়া হবে। আমি অনুরোধ জানাবো মাননীয় বিধায়ক সুশান্ত চৌধুরী মহোদয়কে আপনাদের সম্বোধন করার জন্য। তোমরাই আবার নিউজ করে দেবে। সম্মানিত মিডিয়া ফ্রেন্ডস, আজকে আমাদের এই কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমাদের দলের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। মূলত সাংবাদিক সম্মেলন আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই হচ্ছে এবং এমন কিছু ইস্যু নিয়ে বর্তমানে ত্রিপুরা রাজ্যের রাজনীতিকে বিষিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। তাতে করে আমাদের নেতৃত্ব এবং আমাদের দলের যে স্ট্যান্ড বা রাজ্যের জনগণের সম্মুখে আমাদের দলের যে বার্তা সেটা আগেই স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। কিন্তু এমন কিছু বিষয় রাজ্যের জনগণকে এবং রাজ্যের শান্তির পরিবেশকে বিষিয়ে তোলার যে চক্রান্ত, এটা দায়িত্বপূর্ণ এবং পৃথিবীর সর্ববৃহৎ দল হিসাবে সেগুলোর বিরোধিতা না করে সেটা থাকাটা বাঞ্ছনীয় নয়। তো স্বাভাবিকভাবেই আপনাদের উদ্দেশ্যে আমাদের আজকে যে আলোচ্য বিষয় আমরা আপনাদের সামনে রাখব। পরবর্তী সময়ে সাংবাদিক বন্ধুদের যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই আপনারা সে বিষয়ে আলোকপাত করবেন। আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেও আগরতলার একটা হোটেলে সাংবাদিক সম্মেলন চলছিল তৃণমূল কংগ্রেসের, এবং সারদা কাণ্ডে জেল ফেরত একজন ব্যক্তি সেই সাংবাদিক সম্মেলন করছিলেন, সাংবাদিক বন্ধুদের সম্বোধন করছিলেন। সেই একই বিষয়, সারবক্তা বা সারমর্ম কিছু নেই, একই বিষয় মানুষকে বিভ্রান্ত করা, অলীক স্বপ্ন যে 2023-এ তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় সরকার গঠন করবে, ক্ষমতা দখল করবে। আমি জাস্ট আলোকপাত করতে চাইব, কারণ আমি ব্যক্তিগতভাবে আমরা সিপিআইএমের বিরুদ্ধে লড়াই করে যখন ক্লান্ত হয়ে পড়েছিলাম এবং এই রাজ্যে 25 বছরের সরকার কমিউনিস্ট পার্টির নেতৃত্বে যে চলছিল, তাতে কংগ্রেস দলে থেকে যখন আমরা হাঁপিয়ে উঠেছিলাম দিল্লির দোস্তি, ত্রিপুরার কুস্তিতে, একটা সময় 9-10 মাসের জন্য তৃণমূল কংগ্রেসের শরণাপন্ন আমরাও হয়েছিলাম 2016 সালে। কুণালবাবু বা বিগত কয়েকদিনে ব্রাত্য বসু, মলয় ঘটক, কৃতব্রত ব্যানার্জি, এই সমস্ত নেতৃত্বরা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিগত কয়েকদিন ধরে যেভাবে রাজ্যবাসীকে বোঝানোর চেষ্টা করছেন যে তারা 23-এ সরকার দখল করবে, স্বাভাবিকভাবেই রাজ্যবাসীর মনে একটা কৌতূহল সৃষ্টি হয়েছে যে বিগত 10 বছর ধরে যে দলটার ত্রিপুরা রাজ্যের সংগঠন নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না, হঠাৎ করে এই সুন্দর পরিবেশটাকে বিষিয়ে তোলার জন্য ত্রিপুরা রাজ্যে তাদের কেন আবির্ভাব হলো। আপনারা সাংবাদিক বন্ধুরা, বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়ার যুগে বাস করি, আমাদের প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড, আইফোন রয়েছে এবং আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন পৃথিবীর বিভিন্ন জায়গায় সেখানে লাইভ হচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে। তো ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই, মানুষকে ভুল বোঝানোর কোনো সুযোগ নেই, স্থান নেই। আপনারা নিশ্চয়ই বুঝবেন, মানুষও নিশ্চয়ই সুন্দরভাবে বুঝে নেবে। আমি একটু আগে থেকে বলতে চাইব যে তৃণমূল কংগ্রেস
ত্রিপুরা রাজ্যে তার যাত্রাপথ শুরু করেছিল 1998 সালে। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের হাত ধরে। এবং আমাদের দলে আজকে যারা অনেক বিধায়করাও রয়েছেন তৃণমূল কংগ্রেসেই ছিলেন এক সময়, কিন্তু তারপরেও অনেক বড় বড় লম্ফ জম্ফ তৃণমূল নেত্রীর ত্রিপুরা ভিজিট সমস্ত কিছু করেও ত্রিপুরার প্রতি কমিউনিস্ট পার্টিকে সরাতে গিয়ে যে প্রচেষ্টা প্রয়োজন ছিল, তদানীন্তন সময়ে কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে আমরা সে সাহায্য পাইনি, পরিলক্ষিত করিনি। 2014 সালেও হলো এবং 2016 সালে বিধানসভার ভেতর এবং বিধানসভার বাইরে কংগ্রেস থেকে যে 6 জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল, তাতে করে তৃণমূল কংগ্রেস রেডি ত্রিপুরাতে বিরোধী দলের মর্যাদা পেয়েছিল বিধানসভার ভেতরে এবং বিধানসভার বাইরেও আস্তাবল ময়দানে লক্ষ লোকের সমাবেশ, সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রত্যক্ষ করেছিলেন, রাজ্যবাসীকে সম্বোধন করেছিলেন। কি বলেছিলেন? যে বাংলার কাছে যদি একটা রুটি থাকে, আমরা অর্ধেকটা বাংলাকে রাখবো, বাংলার জন্য রাখবো, আর অর্ধেকটা আমরা ত্রিপুরার মানুষের জন্য দেব। শিক্ষা, স্বাস্থ্য সমস্ত দিক থেকে সমস্ত ধরনের সহযোগিতা করা হবে ত্রিপুরা রাজ্যের মানুষকে। কিন্তু আমরা দেখলাম আবেগপ্রবীত হয়ে গেছিল ত্রিপুরার মানুষ। আমরা দেখলাম পরবর্তী সময়ে যে ওনার এই বক্তব্য শুধু বক্তব্যের মধ্যেই থাকলো। 6% ভোট গ্রহণের জন্যে, 6% ভোট সেখানে অ্যাচিভ করার জন্যে, তৃণমূল কংগ্রেসকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তকমা লাগানোর জন্যে, একটা আঞ্চলিক দল থেকে ন্যাশনাল পার্টিতে রূপান্তরিত করার জন্যে ত্রিপুরা রাজ্যের 6% ভোটের প্রয়োজন ছিল এবং সেটাকে এনকেশ করার জন্যে ত্রিপুরাতেও মানুষকে বুঝিয়ে ইমোশনালি মানুষকে সেখানে আবেগপ্রবণিত করা হয়েছিল। কিন্তু আমাদের যখন প্রয়োজনীয়তা ছিল কমিউনিস্টের বিরুদ্ধে লড়াই করার, সহযোগিতা করার, দিল্লির লোকসভাতে ত্রিপুরা রাজ্যের খুন, ধর্ষণ, সন্ত্রাস, অরাজকতাগুলিকে তুলে ধরার, দিল্লির যন্তর মন্তর থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় সেখানে মানুষকে বোঝানোর, রাজ্যবাসীর হয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু তখন কোনো কথা বলেনি, কারণ বিরোধী দল ছিল কে? কমিউনিস্ট পার্টি। আজকে আপনারা নিশ্চয়ই সাংবাদিক বন্ধুরা আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে সিপিআইএমের হেভিওয়েট লিডার বিমান বসু বলছেন যে বর্তমানে আমাদের তৃণমূলকে সঙ্গে নিয়ে চলতে রাজনীতিতে সর্বভারতীয় স্তরে কোনো বাধা নেই। আজকে বিমান বসু সকালবেলা ঘুম থেকে উঠে তৃণমূলকে গালাগামন্দ না করলে ওনার সারাটা দিন ভালো যেত না, কমিউনিস্ট পার্টির নেতা। উনি বলছেন যে আমাদের তৃণমূলকে সঙ্গে নিয়ে চলতে কোনো বাধা নেই। মানে কি? 34 বছরে যেখানে শাসন করেছে তৃণমূল, প্রধান বিরোধী দল হিসেবে 2011 সালে সরকার গঠন করেছে, তারপর গত বিধানসভা নির্বাচনে একটি আসনেও সেখানে বামপন্থীরা জয়ী হতে পারেনি। একটি আসনেও বামপন্থীরা জয়ী হতে পারেনি পশ্চিম বাংলায়। এখন দেখছে যে রাজ্যে মুশকিল হয়ে গেছে ঘুরে দাঁড়ানো, তাই তৃণমূলকে সঙ্গে নিয়ে সর্বভারতীয় স্তরে আমাদেরকে চলতে হবে বিজেপিকে রোখার জন্য। আর মমতা ব্যানার্জি, তৃণমূল সুপ্রিমো, উনি দেখলেন যে প্রধান বিরোধী দল কংগ্রেস দুর্বল হয়ে গেছে, তাই আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আগামী দিনে দিল্লিতে সরকার গঠন করব স্লোগান তুলে দিয়েছেন। প্রধানমন্ত্রীর চেয়ারটা হচ্ছে লক্ষ্য। কমিউনিস্ট পার্টি তো সঙ্গে রয়েছে, কংগ্রেস দল সঙ্গে রয়েছে, শরদ পাওয়ারের সঙ্গে কথা বলছেন, তেজস্বী যাদবের সঙ্গে কথা বলছেন, প্রত্যেককে সঙ্গে নিয়ে বিজেপির বিরুদ্ধে একটা মঞ্চ তৈরি করতে চাইছেন। এবং এতে করে কমিউনিস্ট পার্টি যেহেতু পশ্চিমবাংলায় শেষ হয়ে গেছে, এখন কমিউনিস্ট আমার শত্রু নয়, কমিউনিস্টকে সঙ্গে নিয়েই আমি আগামী দিনে চলব। তাই কি করতে হবে? ত্রিপুরাতে কমিউনিস্ট ঘুরে দাঁড়াতে চাইছে, পারছে না, মানুষ তাদেরকে বর্জন করেছে। এবং আগামী দিনে যদি ভোট কাটাকাটির রাজনীতিটা করা যায়, তবে বিজেপিকে ভেঙে যদি কিছুটা হলেও আমাদের দিকে আনা যায়, তবে মাঝখান দিয়ে কমিউনিস্টকে আমরা ফায়দা তুলে দিতে পারবো। কারণ তৃণমূল, যার একটা বুথ কমিটি নেই, যার একটা পঞ্চায়েতের মেম্বার নেই, যার কোনো রাজ্য কমিটি নেই,
সাংগঠনিক যার কোনো স্ট্রাকচার নেই, সেই তৃণমূল কংগ্রেস বলছে যে আমরা 2023-এ সরকার গঠন করব, 2023-এ এই রাজ্যে তৃণমূলের সরকার গঠিত হবে। স্বাভাবিকভাবে অর্থটা কি? একটা লণ্ডভণ্ড পরিস্থিতি তৈরি করে, একটা অরাজকতা তৈরি করে সিপিএমকে মাইলেজ দিয়ে দেওয়া। কারণ বর্তমানে উই আর নট এট অল কনসার্নড অ্যাবাউট তৃণমূল কংগ্রেস, আওয়ার মেইন অপোজিশন ইজ সিপিআইএম। বিধানসভায় 16টা বিধায়ক রয়েছে, বিধানসভার বাইরেও সিপিআইএম আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিকগতভাবে। সেই নজরটাকে ঘুরিয়ে দিয়ে রাজ্যবাসীকে বিভ্রান্ত করে যাতে তৃণমূলের পতাকাটাকে কিছুটা হলেও শক্তিশালী করা যায় এবং ভোট কাটাকাটির রাজনীতি করে আগামী নির্বাচনে সিপিএমকে ফায়দা করে দেওয়া যায়। কারণ সর্বভারতীয় স্তরে সিপিএমের সহযোগিতা মমতা ব্যানার্জির রয়েছে। নতুন করে সেই মিতালি সর্বভারতীয় স্তরে কংগ্রেস, তৃণমূল, কমিউনিস্ট পার্টি সব মিলেমিশে একাকার হয়ে গেছে। পশ্চিমবাংলায় আমরা দেখেছি 3 থেকে 77খানা আসনে ভারতীয় জনতা পার্টির সেখানে জয় হয়েছে। প্রধান বিরোধী দলের তকমা আমরা ভারতীয় জনতা পার্টি দল পেয়েছি পশ্চিমবাংলায়। তো স্বভাবতই সিপিএম এখন আর শত্রু নয়, বিজেপি হয়ে গেছে তৃণমূলের কাছে প্রধান রাজনৈতিক শত্রু। তাই ত্রিপুরাকে ডিস্টেবিলাইজ করতে হবে, এটা হচ্ছে তাদের প্রধান এজেন্ডা। বিগত দিনে কি হয়েছে ত্রিপুরাতে? আমবাসার ঘটনা নিশ্চয়ই আপনাদের কাছে ভিডিওগুলো রয়েছে। পশ্চিমবঙ্গ থেকে যেই ছেলেদেরকে এখানে আনা হয়েছে তৃণমূলের দায়িত্ব দেওয়ার জন্যে, আপনাদের কাছে ভিডিও রয়েছে সমস্ত কিছু। জাস্ট আমি আপনাদেরকে জাস্ট দেখাতে চাইছি, সাংবাদিক বন্ধুরা। এই দেখুন, সিআরপিএফ পুলিশকে কি বলছে? তাদের যুবনেতা নেত্রী বাইক ভাঙছে, ভাষা শুনুন। এ হচ্ছে বিদ্যাসাগরের রাজ্য, নেতাজির রাজ্য, স্বাধীনতা আন্দোলনকারীদের রাজ্য। সেখানকার ছেলেদের নেতৃত্বের ভাষা শুনুন। জানুয়ার বিপ্লব দেব সাংবাদিক সম্মেলনে আমি এই আনপার্লামেন্টারিয়ান টক করতে পারবো না যে ভাষা উনি বলছে। কুণাল ঘোষ সারদা কাণ্ডে জেল ফেরত নেতা, পুলিশকে বলছে ডোন্ট টিচ মি ল। বিজেপির চামড়া তুলে নেব আমরা, কে বলছে? নেত্রী। আজকে যদি তাদের উপর সঠিকভাবে আক্রমণ সংগঠিত হতো, আমি আপনাদের কাছে প্রশ্ন ছুটতে চাইছি, এই সাংবাদিক সম্মেলন অনেকেই দেখছে, যদি সত্যিকারের অর্থে তাদের উপর আক্রমণ সংগঠিত হতো তাদের স্থান থাকতো হাসপাতালে। আজকে আক্রমণের 2 দিন বাদে তারা যেটা দাবি করছে যে আক্রমণ হয়েছে, এসএসকেএমএ নিয়ে নাটক মঞ্চস্থ করছে, স্পেশাল চার্টার প্লেনে উড়িয়ে নেওয়া হয়েছে। বলছে, দেবাংশু বলছে যে পাথর মাথার পেছনে আঘাত লেগেছে বলছে, আর ব্যান্ডেজ দেখানো হচ্ছে সামনের দিকে। আপনারা যদি দেখেন, পৃথিবীর মধ্যে বোধহয় উনি একমাত্র ব্যক্তি যার রক্তের রং কালো। আমরা তো জানি রক্তের রং লাল হয়, ব্যান্ডেজ দিয়ে রক্ত বেরোচ্ছে, রক্তের রং কালো। তো এগুলো কাকে বোঝাচ্ছে? আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষ, আমরা সহজ সরল মানুষ, আমরা ইমোশনাল, সামটাইম উই আর ক্যারিড অ্যাওয়ে বাই ইমোশন, কিন্তু ডাজন্ট মিন উই আর পলিটিক্যালি ব্লান্ট। আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন অতিথি দেব ভব। অভিষেকের উপর আক্রমণ বলা হয়েছে, হেলিকপ্টার দিয়ে যাওয়ার কথা ছিল, বাই রোডে গেছেন। অভিষেকের গাড়ি চরিলামের আমাদের যুব মোর্চার নেতৃত্বের উপর উঠিয়ে দেওয়া হচ্ছে। তখন কে বা কাহারা সেটাকে প্রোটেস্ট করেছে? এটা একটা নাটক মঞ্চস্থ করা হয়েছে। প্রতিটি জায়গায় জায়গায় আমরা কি প্রশ্ন রাখতে পারি না? বিজেপির কেন্দ্রীয় আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট জেপি নাড্ডার উপর প্রাণঘাতী হামলা হয়েছিল। কুণালবাবু আজকে সাংবাদিক সম্মেলন করে বলছেন এটা নাকি বিজেপির গ্রুপিজম পলিটিক্স, বিজেপির লোকেরাই নাকি জেপি নাড্ডার উপর হামলা সংগঠিত করেছে।
দিলীপ ঘোষের উপর প্রতিনিয়ত হামলা হয়েছে, দার্জিলিং থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় ইট বৃষ্টি পাক্কেল দিয়ে তাদের অভ্যর্থনা জানানো হতো। কোথাও কোনো কেস হয়নি তো। আজকে নির্বাচনের পরবর্তী পর্যায়ে পশ্চিমবাংলায় আমাদের 3010 জন কার্যকর্তা আক্রান্ত হয়েছেন, 3010 জন। আমাদের মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে 934 জনকে। সম্পত্তি নষ্ট করা হয়েছে 6976 জন মানুষের। প্রশাসনিক হুজ্জুতির সেখানে হয়েছে 92 জনের। 116 জনকে অন্যান্যভাবে আক্রান্ত করা হচ্ছে। খুন, রাজনৈতিক খুন 40 জনকে করা হয়েছে নির্বাচনের পরবর্তী পর্যায়ে। ধর্ষণের চেষ্টা করা হয়েছে 54 জনকে। টোটাল 11,222 জন মানুষ আমাদের বিভিন্নভাবে সেখানে রাজনৈতিক সেখানে নির্বাচনের পরবর্তী সময়ে আক্রান্ত হয়েছেন, খুন হয়েছেন, ধর্ষণ হয়েছেন, সম্পত্তি নষ্ট হয়েছে বিভিন্নভাবে। এবং 1 লক্ষ মানুষ এখন পর্যন্ত রাজ্য ছাড়া রয়েছে। সাংবাদিক বন্ধুরা, 1 লক্ষ মানুষ আসামে, দিল্লিতে, মুম্বাইতে, অ্যাক্রস দ্য কান্ট্রি 20,000 মানুষ তাদের বিভিন্ন জেলাতে পালিয়ে রয়েছেন। এই হচ্ছে গণতন্ত্রের নমুনা পশ্চিমবাংলায় আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি দেখবেন, আমি আরেকটা নমুনা আপনাদেরকে দেখাতে চাইছি। আমাদের পশ্চিমবাংলায় এই দেখুন, তৃণমূলের নেতা ধর্ষণ করার চেষ্টা করছে বিজেপির লোকদেরকে। বাগনানে বিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ। ঘটনা তৃণমূলের অঞ্চল সভাপতি, যুব তৃণমূল সভাপতি গ্রেপ্তার। কে বলছে? এবিপি আনন্দ বলছে। বাগনানে এই যে ঘটনাগুলো, আজকে তারা দিল্লিতে মহাত্মা গান্ধীর মূর্তির পাশে ত্রিপুরা নিয়ে কথা বলছে, চেঁচামেচি করছে। কেন আজকে কেন আপনাদের ত্রিপুরা নিয়ে সেখানে এত লড়াইয়ের ময়দানে আপনারা সেখানে উত্তেজিত করছেন, লড়াইয়ের ময়দানে আপনারা কাঁপাচ্ছেন? বামফ্রন্টের শাসনে ত্রিপুরা রাজ্যে 25 বছর যখন তিনবার তৃণমূল কংগ্রেস এখানে হয়েছিল, আত্মপ্রকাশ করেছিল, মমতা ব্যানার্জি দিদি সেখানে তো সেই সহযোগিতাটা করেননি। আজকে কেন করছেন? কারণ আজকে বুঝি বিরোধী দল কমিউনিস্ট পার্টি নয়, আজকে বিরোধী হচ্ছে ভারতীয় জনতা পার্টি। কংগ্রেস পারেনি, তৃণমূল পারেনি। নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, জেপি নাড্ডাজি বিপ্লব দেবকে সামনে রেখে রাজ্যকে মুক্ত করে দিয়েছেন কমিউনিস্টের হাত থেকে। বিগত দিনে যেটা কোনো দল পারেনি, ভারতীয় জনতা পার্টি সেটা করে দিয়েছে। আজকে তাই নজর পড়েছে ত্রিপুরার, শান্তির ত্রিপুরাতে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে খুন, সন্ত্রাস, হুজ্জুতি যেটা পশ্চিমবাংলায় হচ্ছে সেটার রেপ্লিকা তাকে এখানে ডিটু করে কিভাবে মানুষকে বিভ্রান্ত করা যায়, এবং বলছে তৃণমূল সরকার গঠন করবে। তাই আপনাদের মাধ্যমে আমাদের আহ্বান থাকবে রাজ্যবাসীর উদ্দেশ্যে যে বিভ্রান্ত হওয়ার কোনো জায়গা নেই। আমাদের সরকার 3 বছরের একটু সময় অতিক্রান্ত করেছে। 25 বছরের সঙ্গে 3 বছরের 5 বছরের তুলনা করলে ভুল হবে। এই 3-3.5 বছরের মধ্যে প্রায় 1.5 বছর আমরা করোনা পিরিয়ডে কাটিয়েছি। মানুষকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই চলছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিনামূল্যে এ রাজ্যের প্রত্যেকটি মানুষকে ভ্যাকসিন দিয়েছেন। আজকে যদি অন্য সরকার থাকতো, ভ্যাকসিন নিয়ে কালোবাজারি হতো। বিনামূল্যে আমরা হাসপাতালগুলোর মাধ্যমে ভ্যাকসিন প্রদান করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী এই করোনাকালে 7 লক্ষ মানুষকে 1,000 টাকা করে ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছেন। 7 লক্ষ মানুষকে 1,000 টাকার রেশন সামগ্রী প্রদান করেছেন। ভাতা প্রাপক তাদেরকে 3 মাসের ভাতা অ্যাডভান্স প্রদান করা হয়েছে, যাতে করোনাকালে তাদের অসুবিধার মধ্যে পড়তে না হয়। প্রতিনিয়ত মানুষকে কিভাবে বাঁচিয়ে রাখা যাবে এবং ভ্যাকসিনেশন যে ড্রাইভ ত্রিপুরা রাজ্যে, আপনারা জানেন যে ভারতবর্ষের মধ্যে প্রায় প্রথম স্থানের কাছে চলে গেছে ভ্যাকসিনেশন ড্রাইভে। ছোট্ট রাজ্য, তারপরে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রতিটি মন্ত্রী, প্রতিটি বিধায়ক, আমলারা, পার্টির কার্যকর্তারা প্রত্যেকে রাজ্যের প্রতিটি জায়গায় ঘুরে ভ্যাকসিনেশন দিয়ে মানুষকে কিভাবে করোনা থেকে মুক্ত করা যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পশ্চিমবঙ্গে কেন হচ্ছে না?
কেন পশ্চিমবাংলায় হচ্ছে না? কেন পশ্চিমবাংলায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলো গ্রহণ করা হচ্ছে না? কারণ নরেন্দ্র মোদী বা ভারতীয় জনতা পার্টির সেখানে প্রশংসা করবে, মানুষ মোদিজিকে সমর্থন করবে, তাই কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প অ্যাকসেপ্ট করা যাবে না। মানুষকে ভুল বুঝাতে হবে, বিভ্রান্ত করতে হবে, এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে রাজনীতিটা। তো আমার আহ্বান থাকবে রাজ্যের জনগণকে, যে যেটা কংগ্রেস পারেনি, বিগত দিনে তৃণমূল পারেনি, ভারতীয় জনতা পার্টি সেই জিনিসটা করে দিয়েছে, রাজ্যের মানুষকে মুক্ত করে দিয়েছে কমিউনিস্টের অপশাসন থেকে 25 বছর। তৃণমূল চাইছে বাঁকা পথে আবার কমিউনিস্টের হাতে রাজ্যটাকে তুলে দিতে। শিখণ্ডীর মতো মহাভারতে আমরা দেখেছিলাম, ইনডাইরেক্টলি কমিউনিস্টকে সাহায্য করে দাও, সরকার গঠনের নাম করে মানুষকে বিভ্রান্ত করে ভোট কাটাকাটি করে দাও, তবে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। ছোট্ট রাজ্য, 200, 400, 500, 1000 ভোটে সেখানে বিধানসভা জয় পরাজয় সংগঠিত হয়। তো স্বাভাবিকভাবেই মানুষকে বিভ্রান্ত করে দিয়ে কমিউনিস্টের হাতে যদি আমরা সরকারটা তুলে দিই, তবে মানিকবাবু খুশি হয়ে যাবেন, সীতারাম ইয়েচুরি খুশি হয়ে যাবেন, প্রকাশ কারাতরা খুশি হয়ে যাবেন, বিমান বসু যার সিগন্যাল দিয়েছেন গত 5 দিন আগে যে এখন আমাদের তৃণমূলকে সঙ্গে নিয়ে চলতে কোনো আপত্তি নেই। কারণ আগামী দিনে কমিউনিস্ট, কংগ্রেস এবং তৃণমূল সর্বভারতীয় স্তরে তারা একসঙ্গে থাকবে। কারণ পশ্চিমবাংলায় এখন আর তৃণমূল কংগ্রেসের শত্রু কমিউনিস্ট পার্টি নয়, এখন প্রধান বিরোধী দল হয়ে গেছে 3 থেকে 77 ভারতীয় জনতা পার্টি। বন্ধুরা, আমার আহ্বান থাকবে রাজ্যের প্রতিটি অংশের জনগণের কাছে, যে সরকার চলছে, ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু এর অর্থ এই নয় যে কমিউনিস্টকে ফায়দা করে দিতে হবে। সরকার চলছে, নতুন সরকার, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের মন্ত্রীরা নতুন, বিধায়করা নতুন, তার আগে কেউ মন্ত্রিসভায় তাদের অভিজ্ঞতা নেই। রাজ্যের মানুষই ভুল ধরিয়ে দেবে। রাজ্যের মানুষের থেকে শিক্ষা নিয়েই আমরা আগামী দিনে নতুন করে আবার ত্রিপুরাকে সাজাতে চাইব, কিন্তু অরাজক পরিবেশ তৈরি করে নয়, রাজ্যের মানুষকে বিভ্রান্ত করে নয়, প্রতিটি অংশের মানুষকে সঙ্গে নিয়ে আমাদের যে সুন্দর ত্রিপুরা মোদিজি ডাক দিয়েছেন, আমাদের সরকার কাজ করছে, মুখ্যমন্ত্রী কাজ করছে, সেই দিকে আমাদের এগিয়ে যেতে হবে। কোনো বিভ্রান্তি শিকার যেন আমরা কেউ না হই, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং গণতান্ত্রিক পদ্ধতিতে, এর অর্থ এই নয় যে এলাম ফ্লাইট বুঝাই করে কোটি টাকা খরচ করে হোটেলে থেকে মানুষকে বিভ্রান্ত করব, সরকার গঠন করব। গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে আমাদের লড়াই হবে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, পৃথিবীর বৃহৎ দল ভারতীয় জনতা পার্টি, আমাদের গণতন্ত্রে বিশ্বাস করেই বিগত দিনে আমাদের লড়াই করে কমিউনিস্ট পার্টিকে আমরা হারাতে পেরেছি। ইঞ্চিতে ইঞ্চিতে আমাদের লড়াই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, মানুষকে সঙ্গে নিয়ে, মানুষকে ভালোবেসে, মানুষের আশীর্বাদকে পুঁজি করে। সুতরাং বন্ধুরা, আপনারাও সহযোগিতা করবেন। গতকালকে একটি ঘটনা আমরা দেখলাম যে সাংবাদিক বন্ধুরা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রয়েছে, আপনাদেরকে ঢুকতে দেওয়া হয়নি সেই হোটেলের সামনে। কি বলছে? যে বারণ করা হয়েছে, সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হবে না। সাংবাদিক বন্ধুরা চেষ্টা করেছেন, আপনারা ঢুকতে পারেননি, বৃষ্টির মধ্যে সেখানে আপনারা গেটের বাইরে ছিলেন। গণতন্ত্রে যাদের আস্থা নেই, আজকে সেই জিনিসগুলো ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরবর্তী সময়ে সাংবাদিকদের জন্যে ভাতা সিস্টেম চালু করেছে। আপনাদের ডিউটি করতে গিয়ে যেন কোনো বাধার সম্মুখীন হতে না হয়, জ্যাকেট সিস্টেম চালু করেছে। সাংবাদিকদের জন্য হাউজিং চিন্তাভাবনা চলছে প্রকল্পের। সিবিআই তদন্ত, সাংবাদিক হত্যার সিবিআই তদন্ত দাবি করা হয়েছে এবং সিবিআইয়ের কাছে প্রদান করা হয়েছে। সাংবাদিক গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদপত্র, এবং আপনারা হচ্ছেন তার ধারক বাহক। তো স্বাভাবিকভাবেই আপনারা যদি শক্তিশালী হন, গণতন্ত্র শক্তিশালী হবে, মানুষ শক্তিশালী হবে। ভারতীয় জনতা পার্টি সেদিকেই কাজ করে যাচ্ছে। আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিগত দিনে। আমরা আশা করব আগামী দিনেও আপনারা সেই দিক থেকে বিচ্যুতি আপনাদের ঘটবে না, এবং যে বিভ্রান্ত করে মানুষকে এই রাজ্যে একটা লণ্ডভণ্ড পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে, তাদের দ্বারা, বহিরাগতদের দ্বারা রাজ্যের মানুষ তা কখনোই মেনে নেবে না বলে আমাদের অভিমত। সবাইকে ধন্যবাদ। আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকতে পারে, ফিল ফ্রি টু আস্ক। ঠিক আছে।
এনিবডি? চলো চলো।